আসলে যে জিনিসটা সন্দেহের কারণ সেটা হচ্ছে বর্তমান বিএনপি কিন্তু অনেক ভালো অবস্থানে আছে এবং উনারা খুব সহজেই নির্বাচন চাচ্ছে। আর আপনারাও বিগত দিনে বিএনপির সাথে জোটবদ্ধ ছিলেন। গত ২০২১ সালে সম্ভবত আপনাদের জোটটা ভঙ্গ হয়েছে। কিন্তু অনেকে মনে করছেন আগের যে এ একটা ধারা ছিল এবং আগের যে জোট ছিল হয়তো এই জোটটা আবার নবায়ন হতে যাচ্ছে কিনা এটা মনে করছেন নাকি অনেকে? এই ব্যাপারে আসলে এটা যে বেসিক্যালি আসলে বিষয়টা এটা ছিল না। এটা জোটের কোনো মিটিং ও ছিল না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা সবাই আপন, আপন অবস্থানে ভালো আছেন। আমরা আজকে সমসাময়িক ইসলামিক জোট নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। অনেকে অনেক প্রত্যাশার কথা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করছেন। সম্প্রতি খেলাফত মজলিসের অ্যা বিএম বিএনপির মির্জা ফখরুল সাহেব সহ বিএনপি নেতাকর্মীদের সাথে দেখা করা নিয়ে একটা আলোচনা পর্যালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমি যদি মানবজমিনে লেখা হয়েছে, জাতীয় ঐক্য করতে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক। আমি অনেকগুলো পত্রিকা পড়ছি। এর মধ্যে মানবজমিনের যে হেডলাইনটা এটা আমার কাছে উপস্থাপন করার মতো বলে মনে হইছে আরকি। জাতীয় ঐক্য করতে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা, শ্রমিক মজলিস শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম। অ্যা সম্মানিত অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আমাকে আজকে সময় দেওয়ার জন্য। অ্যা ১ম এই আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে আপনার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যারা আমাদেরকে জি, দেখছেন সবাইকে ধন্যবাদ। এবং আপনিও আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা ১ম এ আপনার কাছে যে বিষয়টা আমি হেডলাইনটা পড়ে শোনাইলাম মানবজমিনের। এ বিষয় থেকে আমরা কিছু সম্ভাবনা এবং কিছু আলোচনা সমালোচনার কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। ১ম এ আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই, ইসলামী দলসমূহের অ্যা যে নেতাকর্মীদের ভাষ্যমতে জনগণের পরিবর্তনের যে জোয়ার গণঅভ্যুত্থানের ৫ই অগাস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সম্ভাবনার তৈরি হইছে। এই সম্ভাবনার একটা আশার সঞ্চার হইছে যে ইসলামী দলসমূহ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন তথা আগামী দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। এ বিষয়ে অ্যা সমস্ত দলই অত্যন্ত আন্তরিক আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কিছুটা ব্যতিক্রম হয়ে যায় অনেক ক্ষেত্রে। অনেকে হয়তো আমরা দূর থেকে অনেক কিছু বুঝি না। অ্যা বড়, বড় নেতাকর্মীরা বড়, বড় চিন্তাভাবনা থেকেই এই সমস্ত কাজ করে থাকেন। তো গত দিন ২ টা বিষয়ে আমাদের সম্মুখে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা ২ টা বিষয় দেখতে পেয়েছি। একটা হচ্ছে খেলাফত মজলিসের মহাসচিব আমির সহ ৯ সদস্যের সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, ৯ সদস্যের একটি টিম বিএনপির অ্যা বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন এবং এখানে কিছু বিষয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তো অনেকেই অনেক বিষয় এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে আলোচনা সমালোচনা করছেন। এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে গতকাল যে আপনার দলের মহাসচিব বিএনপির মহাসচিবের সাথে সাক্ষাৎ করলেন। আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল? যদি সংক্ষিপ্তভাবে বলতেন। ধন্যবাদ আপনাকে এবং যারা আমাকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাকে এখানে নিয়ে আসার জন্য। আসলে দেখেন আমরা যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন নিয়ে বাংলাদেশে ইসলামী আন্দোলন সংগঠন করি, আমরা মনে করি যে আমাদের বিভিন্ন পথ মত থাকতে পারে কিন্তু লক্ষ্য কিন্তু এক। আপনি যে কথাটা বলছেন আমিও দেখেছি এটা। তো এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ফেসবুকটা জাতির কল্যাণে ব্যবহৃত হওয়া দরকার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য ফেসবুকে আমরা মূল ঘটনার অন্তরালেও কিন্তু কিছু ঘটনা থাকে। এগুলো না বুঝে কিন্তু আমরা অনেক সময় নিজেরা মন্তব্য করি। এতে আমাদের পারস্পরিক
সহনশীলতা বা সংবেদনশীলতার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। আমরা অনেক মানসিকভাবে অনেক দূরত্ব অবস্থান করি। এটা আসলে নিন্দনীয়। তো আমি যে কথাটি বলতে চাই, আপনি একটা মানব জমিনের যে রেফারেন্সটা দিলেন, আসলে এটাই মূলত অথেন্টিক রেফারেন্স। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে নয় শুধু, আমাদের গেল কিছুদিন পূর্বে আপনারা জানেন ডিসেম্বরের ১৮ তারিখে আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের একটি সমাবেশ ছিল। আমাদের গঠনতান্ত্রিক পরিষদের অধিবেশন ছিল। যেখানে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ ছিল। মূলত এটা আমাদের ২ বছর পর হয় সাংবিধানিকভাবে। তো এখানে আপনারা লক্ষ্য করেছেন একটা দলের পক্ষ থেকে অ্যা একটা দাওয়াতনামা পাঠাইলেই কিন্তু দাওয়াত হয়। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমাদের মহাসচিব থেকে শুরু করে, আমিরের মজলিস থেকে শুরু করে অনেক সিনিয়র নেতৃবৃন্দ প্রত্যেক নেতৃবৃন্দের অফিসে গিয়ে বা বাসায় গিয়ে কিন্তু সেই দাওয়াতনামাটা দিয়ে আসছে। এর কারণটাই হচ্ছে যে আমাদের ঐক্যবদ্ধ অবস্থানটা যাতে সুদৃঢ় হয়, পারস্পরিক যাতে কাছাকাছি আসা যায়। তো এই কারণে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথমে বলব এবং মিডিয়ার মাধ্যমে আপনারা যা দেখেছেন আমাদের এই মহাসমাবেশে আমাদের জামাত ইসলামীর আমির চরমুনার পীর সাহেব সহ ইসলামপন্থী জমিয়তে উলামা ইসলাম মানে বাংলাদেশের প্রতিনিধিত্বশীল ইসলামী সংগঠন সহ যারা দেশ এবং জাতিকে নিয়ে কাজ করে। এখানে নাগরিক কমিটির মাহমুদুর রহমান, মান্না ভাই সহ নুরুল হক, নূর ভাই, গণ অধিকারের সেক্রেটারি রাশেদ খান সহ মানে জাতীয় নেতৃবৃন্দ এখানেও ছিলেন। তো এখান থেকে আমাদের মেসেজটাই ছিল যে বিভেদ নয় ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই। আপনি দেখেন আজকে আমরা অনেকে অনেক কিছু বলতে পারি। কিন্তু আমরা সব ইসলাম সংগঠন যারা আছি, আমাদের অনেকে আমরা ১ লক্ষ লোকের সমাবেশ দেখাতে পারি। কিন্তু রুট লেভেলে ১৮ কোটি মানুষের মধ্যে আমরা কত পার্সেন্ট মানুষের কাছে ইসলামের দাওয়াতটা দিতে পেরেছি? আপনি যদি ফজরের নামাজে যান, দেখবেন যে মসজিদ ফাঁকা থাকে, খালি থাকে। মানে ৩ জন ৪ জন দিয়ে ইমাম সাহেব করতে হয়। অথচ ২ কোটি ৫ কোটি টাকার মসজিদ হচ্ছে। আমাদের জাতীয় অবস্থাটা কিন্তু সেইরকম। তো এইখান থেকে খেলাফত মজলিসি যে গতকালকে যে সাক্ষাৎকারটা করেছে, এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক ছিল। আপনি দেখেন এই সমাজে বাস করতে গেলে কেউ কাউকে তো বাদ দিয়ে চলা যাবে না। আপনার তাদের সাথে সম্পর্কের পরিমাণটা, সম্পর্কের পরিধিটা বিভিন্নভাবে হতে পারে। এদেশে যারা অন্য ধর্মাবলম্বী আছে, ইসলাম তো তাদেরকে খেদাই দিতে পারবে না। তাদের সাথেও আমাদের সম্পর্ক মেইনটেইন করতে হবে তাদের অবস্থান থেকে, আমাদের অবস্থান থেকে। প্রত্যেকের আত্মমর্যাদাবোধ এবং আদর্শিক অবস্থান ঠিক রেখে। গতকালকে মূলত যারা লিখছেন, আমি অনেকে আবেগে লিখছেন। আমি উনাদেরকে বলব খেলাফত মজলিসের গঠনতন্ত্র, কাজ কিভাবে করতে হবে আমাদের সংক্ষিপ্ত পরিচিতিটা পড়লে আমাদের সংগঠন সম্পর্কে উনাদের ধারণাটা স্পষ্ট হবে। যারা লিখছেন আমি বলছি যে ভুল করছেন এমনটা না। কিন্তু তারা অতি আবেগে লিখছেন। এই আবেগ তো আমাদের মাঝেও কাজ করে। কিন্তু আবেগটা কখনো বিবেকের সাথে সম্পর্কযুক্ত যদি না হয়, এই আবেগটা কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তা আমি আপনার মাধ্যমে বিশেষ করে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ বা মাঠ পর্যায়ে যারা অতি উচ্ছ্বাস প্রকাশ করেন, কাউকে একদিকে দেখলে বা আরেকদিকে দেখলে আমি উনাদের প্রতি অনুরোধ করব যে ভাইয়েরা ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে। কারণ আপনার একটা বক্তব্যের মধ্য দিয়ে যদি আমি হৃদয়ে আঘাত পাই, তাহলে কিন্তু আমি আপনার কাছাকাছি যেতে পারব না। আমার একটা বক্তব্য দিয়ে যদি আরেকটা সংগঠনকে আমি আঘাত করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে ঐক্যটা হবে না। এখানে খেলাফত মজলিসের মূল কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হচ্ছে সবসময় আমরা চেষ্টা করে আছি। আপনারা লক্ষ্য করবেন যে আমরা এ বিশেষ করে বেশ কিছুদিন আগে ২ বৎসর আগেই খেলাফত মজলিসের মহাসচিব বিভিন্নভাবে বক্তব্যের মধ্য দিয়ে আমাদের একটা রূপরেখা দিয়েছেন। সেভাবে আমি কথা বলব। আমি যে কথাটি বলতে চাই যে কালকে যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে অনেকেই অনেক পোস্ট লিখেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে নিয়েও কথা বলেছেন। তো আমি যে কথাটি বলতে চাই এটা জাস্ট আমাদের ধারাবাহিক একটা রুটিন ওয়ার্ক ছিল। আমরা ইতিমধ্যে জামাত ইসলামীর সাথেও আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করেছেন। চরমুনার পীর সাহেবের দলের সাথে যোগাযোগ করেছেন। চরমুনার পীর সাহেবও আমাদের এখানে এসেছেন নায়েবে আমির সাহেব সহ, আকন্দ ভাই সহ, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক সহ সবার সাথে আমাদের যোগাযোগ আছে। জমিয়তের আফেন্দি ভাই সহ, তারপরে নেতৃবৃন্দ সহ। অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছি এই বিএনপির সাথে মূল যে কালকের সংলাপটা ছিল, এই সংলাপের ৭ টা বিষয়ে আমরা যাতে কমপক্ষে বিএনপির সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি। বিএনপি না সারা দেশের রাজনৈতিক দলগুলোর সাথে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এই মেসেজটা জাতিকে দেওয়ার জন্যই কালকে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদের ৫ই অগাস্ট বা জুলাই বিপ্লবের কথা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কথা বলেন।
এই গণ-অভ্যুত্থানের পরে আমরা অনেক সময় অনেক বক্তব্য শুনতে পারছি। এখন আপনারা জানেন যে এই বিএনপিরও অনেক ব্যক্তিবর্গ বিভিন্ন কথাবার্তা বলছেন যা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমরা কিন্তু এগুলো মানে ডিনাই করি বা এগুলার ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলি বা আসলে যে জিনিসটা সন্দেহের কারণ সেটা হচ্ছে বর্তমান বিএনপি কিন্তু অনেক ভালো অবস্থানে আছে এবং উনারা খুব সহজেই নির্বাচন চাচ্ছে। আর আপনারাও বিগত দিনে বিএনপির সাথে জোটবদ্ধ ছিলেন। গত ২০২১ সালে সম্ভবত আপনাদের জোটটা ভঙ্গ হয়েছে। কিন্তু অনেকে মনে করছেন আগের যে এ একটা ধারা ছিল এবং আগের যে জোট ছিল হয়তো এই জোটটা আবার নবায়ন হতে যাচ্ছে কিনা এটা মনে করছেন আরকি অনেকে। এই ব্যাপারে আসলে এটা যে বেসিক্যালি আসলে বিষয়টা এটা ছিল না। এটা জোটের কোনো মিটিং ও ছিল না। এটা জাস্ট আমরা মূলত ওই মহাসমাবেশের পরেও আমরা একটা গোলটেবিল বৈঠক গত শুক্রবারে হয়েছে প্রেস ক্লাবে ঢাকা মহানগরীতে। এখানে অনেক রাজনীতি নেতৃবৃন্দ ছিল। আমরা সেখানেও কিন্তু প্রবন্ধতে আমরা বলছি যে এই সময়ে শুধু ইসলামপন্থীদের মধ্যে ঐক্য না। ইসলামপন্থীদের মধ্যে ঐক্য মাস্ট বি হতে হবে। পাশাপাশি হচ্ছে যে যেটা হলো যে জাতীয়ভাবে আমাদের দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব। দেশকে নিয়ে যেভাবে ভারতের যেভাবে আক্রমণ শুরু করেছে। এখন আমরা রাজনীতির নেতৃবৃন্দ যদি একে অপরের বিরুদ্ধে কাদা ছুড়াছুড়ি শুরু করি, আমাদের ভুল জায়গাগুলো আমাদের সংশ্লিষ্ট ফোরামে আলোচনা করা দরকার। এটা জাতির সামনে যদি বোঝা যায় যে বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে, চরমোনাই খেলাফতের বিরুদ্ধে খেলাফত, জামাতের বিরুদ্ধে চরমোনাইর বিরুদ্ধে এরকম মানসিকতা যাতে ময়দানে স্প্রেড না করে। আমরা সেখানে সুনির্দিষ্টভাবে ৭ টা বিষয়ে মহাসচিব ব্রিফিং করেছেন যে এই ৭ টা বিষয়ে আমরা একমত হয়েছি। অর্থাৎ ৩১শে জুলাইয়ের গণঅভ্যুত্থান যাতে কোনো অবস্থাতেই ব্যস্ত না যায়। যেভাবে একটার পর একটা ইস্যু শুরু করা হচ্ছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে বলেন, তারা যেভাবে কাজ করতেছে, এই কাজগুলোতে যাতে এই ঘন বিভিন্ন দাবি-দাবার মধ্য দিয়ে বা পারস্পরিক কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে যাতে ৩য় শক্তি বা বিতাড়িত শক্তি যেটা ফ্যাসিস্টরা যাতে আবার পুনর্বাসিত না হতে পারে। আমরা যেন আমাদের দেশকে স্বাধীনতা, সার্বভৌমত্বকে, ধর্মকে, ইসলামকে যাতে আমরা অক্ষুণ্ণ রেখে যেভাবে ভ্রাতৃত্বের বন্ধনে বহু ধরনের মানুষ আমরা একত্র বসবাস করতে পারি। এই বিষয়গুলোতে যাতে আমরা একমত থাকতে পারি। মূলত গতকালকের আলোচনা ছিল সেটাই। এটা মূলত কোন জোটের আলোচনা নয়, নির্বাচনী জোটের আলোচনা আলোচনা নয়। হচ্ছে মাত্র। আমরা মিডিয়ার মাধ্যমে যেটুকু পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান বিএনপি ইসলামী শক্তিগুলোকেই প্রতিপক্ষ মনে করছে আসলে। আওয়ামী লীগ যেহেতু বিতাড়িত হয়েছে উনারা বাংলাদেশের রাজনীতিতে একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এখন উনারা অনেকটাই নাই বললেই চলে। তো এখন বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইসলামী দলসমূহ। সেই ক্ষেত্র থেকে আপনারা যেহেতু একটা ইসলামী দল, ইসলামী তৃণমূল নেতৃবৃন্দ যারা আছেন উনারা কিন্তু চান যে সমস্ত ইসলামী দলসমূহ ঐক্যবদ্ধ থাকলে হয়তো ভালো একটা রেজাল্ট আসতে পারে। সেজন্য সবারই চাহিদা এবং আশা যে ইসলামী দলসমূহ একত্রে থাকবেন। সেক্ষেত্রে বিএনপির সাথে যে মিটিংটা হইছে এই ব্যাপারে আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে স্পষ্ট হইলাম। আসলে এটা কোন জোটের বা বিএনপির সাথে আগামীতে নির্বাচনী জোটের কোন অনুষঙ্গ বা প্রসঙ্গ ছিল না। এটা জাস্ট অনলি ফর বর্তমান সিচুয়েশন এ আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন বিএনপি জামাত মুখোমুখি হয়ে যাচ্ছে। চরমুনার পীর সাহেবও কিছুদিন আগে জামাত সম্পর্কে খুব কঠোর কথাবার্তা বলেছেন। এটা তো আপনারা মিডিয়ায় দেখেছেন। জি, কিন্তু আমরা ধন্যবাদ জানাই যে আজকে যেভাবে জামাত ইসলামের আমির সাহেব আমাদের এখানে এসেছেন, চরমুনার পীর সাহেবের এখানে এসেছেন, চরমুনার পীর সাহেব আমাদের এখানে এসেছেন। এই যে একটা হৃদ্যতার বন্ধন, এটা কিন্তু জনগণ দেখতে চায় অটুট থাকুক। কিন্তু বিএনপির সাথে মূলত মিটিংটা হয়েছে দেশের যেহেতু বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, দেশের বড় দল বা বড় দল হিসাবে তাদের জনশক্তি বা সব মিলিয়ে মনে করেন যে তাদের সাথে যদি এখন আমাদেরও একটা বিরোধ রাখে, তাহলে বিদেশি শক্তি কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাবে। যার কারণে মূলত আমরা চাই, আমরা কালকেও বলেছি যে আমরা যে জাতীয় ঐক্যটা হয়েছিল ৫ই অগাস্টকে কেন্দ্র করে আপনি দেখবেন সেখানে জামাত ইসলামী ছিল, চরমোনাই পীর সাহেব ছিলেন, খেলাফত মসজিদ ছিলেন, বিএনপি ছিল, এ আপনার বামধারা রাজনীতির দলগুলো ছিল, ছাত্র জনতা ছিল, শ্রমিক জনতা ছিল। এই যে একটা জাতীয় স্বার্থে যে আমরা এক ছিলাম, এই জাতীয় ঐক্যটা যাতে অটুট থাকে। আমরা আমাদের রাজনীতি করব দেশের জন্য, সমাজের জন্য। আমরা যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করি বা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি বা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দেখি, আমরা আমাদের জায়গা থেকে ইসলামের কথা বলবো, ইসলামের কাজ করব, ইসলামী শক্তির মধ্যে যাতে ঐক্যটা হয়। এটা কিন্তু গতকালকের বক্তব্যেও মহাসচিব সে কথাটা বলেছেন। এই ৭ টা পয়েন্টের ভিতরেও বলেছেন যে জাতীয় ঐক্যের পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে যাতে আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়।
সুতরাং এই জিনিসটা তাহলে কি নিয়ে আমরা আমরা এটা আশা করতে পারি যে সামনে বাংলাদেশের মধ্যে যত ইসলামী দল আছে এই দলগুলা একত্রে নির্বাচন করতে যাচ্ছে, এটা কি আশা করতে পারি কিনা? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি বা আমি বিশ্বাস করি আমার খেলাফত মজলিস ওই জিনিসটা মনে করে যে আপনি দেখেন আমরা যারা আছি মনে করেন বাংলাদেশে অনেকগুলো মসজিদ আছে। মসজিদ তো একটা থাকলেই হয়। অনেকগুলো মসজিদে আমরা জি, নামাজ পড়ি না? নামাজ হ্যাঁ, হ্যাঁ, পড়ি। লক্ষ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি। মসজিদ করা হয়েছে জি, কি নামাজের জন্য। আমি ইসলামী দলগুলাকে আমরা মনে করি যে এগুলা সেইভাবেই আমরা নিতে পারি। অনেকগুলো মসজিদ হলো, অনেকগুলো সংগঠন হলো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমি আজকে আপনার মাধ্যমে বলতে চাই আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, দয়া করে বা আমাদের কর্মী ভাইরা যারা আছেন মাঠে যে ইসলামী সংগঠনই করুক, আমরা জানি অপরকে একমাত্র আমরাই ভালো, একমাত্র শব্দটা একটা দল ছাড়া অন্য সবাই দালাল। এই যে কথাগুলো, এগুলো যাতে আল্লাহর হস্তে বন্ধ করা হয়। তাহলে আমাদের ঐক্যটা অটুট থাকবে। কারণ মাঠের রিফ্লেকশনটা কিন্তু কেন্দ্রের মধ্যে যায়, সেন্টারে যায়। আমরা দোয়া করি হ্যাঁ, যে ঐক্যবদ্ধ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যে লক্ষ্যে খেলাফত মজলিস করি, এই লক্ষ্য অর্জনে যদি এখন জামাত ইসলামী যদি সেই লক্ষ্যটা অর্জন করে ফেলে আলহামদুলিল্লাহ, আমাদের দায়িত্বটা কিছু কমিয়ে দিল। ইসলামী আন্দোলন যদি সেই কাজটা করে ফেলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। আমরা তো চাই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতার রাজনীতি তো ইসলামী দলগুলা করতে চায় না। এটা আমি মনে করি। এখন যারা জি। এই ইসলামী সংগঠনকে বা জনগণের কল্যাণে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চান, আমি এটা মনে করি যে যার মাধ্যমে সেই কাজটা সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। এতে আমরা অত্যন্ত আনন্দিত। ইসলামিক জোট হওয়ার যে সম্ভাবনা, সমূহ সম্ভাবনা আছে, এই সম্ভাবনার রূপরেখাটা কেমন হতে পারে? আপনার ব্যক্তিগত মতামতটা একটু আমরা শুনতে চাই। আপনি লক্ষ্য করবেন আমাদের পক্ষ থেকে অনেকগুলো রাউন্ড টেবিল বৈঠক হয়েছে এবং আমার জানা মতে আকিব ভাই আপনাদের সম্ভবত যুগ্ম মহাসচিব বা নায়েবে আমির হবেন। আমি পদটা উনার এই মুহূর্তে আমার মনে নাই। উনি আশরাফ আলী আকন ভাই কিন্তু একাধিকবার আমাদের সাথে হুম, মিটিং হুম। করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের জি। সাথে। পরে মহাসচিব আমাদের অনেক ইসলামী প্রোগ্রাম আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য। প্রেসিডিয়াম সদস্য ইসলামী আশরাফ আন্দোলন। আলী আকন হ্যাঁ, একাধিকবার আমাদের সংগঠনের সাথে মত বিনিময় করেছেন, আমাদের প্রোগ্রামে আসছেন, সবসময় যাচ্ছেন এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং আমরা এটা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। আমরা চাই, আমরা যারা মাঠের কর্মী বা মাঠে কাজ করি, কেন্দ্রে কাজ করি, আমরা কিন্তু জোরপূর্বকভাবেই চাই যে ইসলামপন্থীদের মধ্যে মিনিমাম একটা ঐক্য। এবং সেখানে আমি মনে করি যে বা আমাদের সংগঠন মনে করে যে অন্তত আপনার আদর্শ, আপনার অ্যা অ্যা পীরের যে কার্যক্রম, আমার দলের যে কার্যক্রম, আমার মসলকের কার্যক্রম, এগুলো যার অবস্থানে রেখে জাতীয় ভিত্তিক একটা ঐক্য হওয়া দরকার। যে ঐক্যটা অন্ততপক্ষে শতভাগ আদর্শিক ঐক্য না হলেও অন্তত নির্বাচন কেন্দ্রিক যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চায়, যারা মনে করেন ইসলামী আইন কানুনকে পছন্দ করে, এরকম ৫-৭ টা ১০ টা পয়েন্ট ফাইন্ড আউট করে আমরা যদি একমত হতে পারি যে অন্ততপক্ষে একটি নির্বাচনী আসনে একজন ইসলামপন্থী লোক থাকুক। এটা হলে বাংলাদেশে একটা রেভলিউশন হবে বলে আমরা মনে করি এবং আমরা খেলাফত মজলিসও সেই প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে। কারণ তারও একটা কর্মসূচি তো খেলাফত মজলিসের অক্ষ। আ আপনাদের দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলছেন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি ঐক্য হবে। এভাবে জামাতের আমির সাহেবও বলছেন, চরমনাই পীর সাহেবও বলছেন, আল্লামা মামুনুল হক সাহেবও বলছেন। সবারই একটা এই ব্যাপারে খুবই একটা আন্তরিকতা দেখা যাচ্ছে। আমরা তৃণমূল পর্যায় থেকে যেটা জানি, যেটা বুঝি, সাধারণ পাবলিকও এটা চায় যে বিএনপি এবং আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ শাসন করেছে। এই শাসন করা অবস্থায় কোনো সময় বাংলাদেশ আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোনো সময় গু এ দখলবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে, চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিভিন্নভাবে বাংলাদেশ অ্যা অনেক দুর্নাম খামিয়েছে। আমরা আশা করি যদি বাংলাদেশের মধ্যে ইসলামকে ক্ষমতায় নেওয়া যায়, তাহলে হয়তো কেন নিশ্চিতভাবে এটা বলা যায় যে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্রে পরিণত হবে। এ ব্যাপারে এ ইসলামী দলসমূহ এই বিষয়গুলো ধারণ করার মতো কি পরিমাণ ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে? এই ব্যাপারে আপনার কি অভিমত? আসলে আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন এবং এটা বিষয়টা আসলে খুব কঠিন। দুর্ভাগ্য হলো সত্য আপনারা জানেন আমি একটু অতীতে যেতে চাই। ঐক্য আ বাস্তব বিষয়। ঐক্য ছাড়া কোন কিছু করা সম্ভব না। আপনি জানেন আজকে যে ইসলামী আন্দোলন সেটাও কিন্তু একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল, জোট ছিল। যেকোনো কারণেই হোক নেতৃত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, একজনের দোষ হোক হয় আমার দোষ না হয় আপনার দোষ বা আপনার
হয়তো যেকোনো ভুল ইনফরমেশন আমার ভুল ইনফরমেশনের কারণে সেই জোটটাও কিন্তু দীর্ঘদিন থাকে না, দলে পরিণত হয়েছে। তারপরে আপনারা জানেন বৃহৎ জোট ছিল ইসলামিক ঐক্য জোট। সেখানেও কয়েকজন সংসদে পার্লামেন্ট ছিলেন। সে ঐক্য জোটও ভেঙে কি অবস্থা হয়তো আপনারা জানেন। আমি যে কথাটি বলতে চাই, আদর্শিক রাজনীতিগুলোতে যেমন আদর্শের কথা বলা হয়, তেমন সমস্যাও বেশি থাকে। এটা ইসলামপন্থী বলেন, বামপন্থী বলেন। আপনারা দেখবেন যে সবাই এক আদর্শের জন্য কাজ করে কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, বিভিন্ন কারণে। আপনি যে কথাটা বলছেন এটা তখনই সম্ভব। আমাদের নেতৃত্বে যারা উনারা যদি একে অপরকে শ্রদ্ধাবোধ দিয়ে গ্রহণ করতে পারেন, একে অপরকে স্যাক্রিফাইস করে যদি গ্রহণ করতে পারেন, হুম? একে অপরকে যদি সহনশীল মাত্রায় দেখতে পারেন, আমরা যদি অনেক কিছুকে ওভারলুক করতে পারি, যেমন আমরা যারা কাছাকাছি থাকি একজন অপরের অনেক দোষ-ত্রুটি দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। কিন্তু এরপরে কিন্তু আমরা একসাথে চলি। পরিবারের ভাই ৫ জন ৭ জন থাকলে ৭ ভাই কিন্তু একরকম হয় না। ভিন্ন রকমের হয়। হ্যাঁ, আর এখানে তো বিভিন্ন রাজনৈতিক দল। এজন্য হচ্ছে যে এখানে আমরা প্রত্যাশা করি, আমি স্পষ্ট ভাষায় আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই যে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো যদি এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়, জাতি তাদেরকে ক্ষমা করবে না। এবং তাদের ব্যাপারে আগামী দিনে ইসলামী জনগণ, তৌহিদবাদী জনগণ বাংলাদেশের তাদেরকে বয়কটও করতে পারে। আমি একটা কঠিন কথা বললাম। কারণ হ্যাঁ, মানুষের পাল্স হ্যাঁ, গুলো যেভাবে, এজন্য আমি মনে করি যে শুভ বুদ্ধির উদয় হবে। নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে বক্তব্য শোনান, আলোচনা শোনান, এগুলো ব্যক্তিগত জীবনে আমলে পরিণত করে আগামী দিনে আমরা দেখতে চাই একটি খেলাপথ রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ। আগামী দিনে জনগণ চায় যে ইসলামের বাংলাদেশ। জনগণ মনে করতেছে রুট লেভেলে যে আমরা ডান বাম সব দেখেছি, সবুজ বাংলা দেখেছি, স্বাধীন বাংলা দেখেছি, সব দেখেছি। এখন আমরা ইসলামের বাংলা দেখতে চাই। এটাই জনগণের প্রত্যাশা বা আমরা যারা ইসলামী আন্দোলন করি, সংগঠন করি, আমরা খেলাফত মজলিসেও আমরা সেই স্বপ্নটাই লালন করি। এটা আমরা প্রত্যাশা করি, আশা করি যে এবার অন্ততপক্ষে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যাবে। কারণ সব জি। নেতৃবৃন্দ অনেকটা উদার। যে আমাদের ব্যাপারে মানে ইসলামী দল সমূহের ব্যাপারে যে অভিযোগটা আপনার মুখ থেকে এসেছে আসলে নেতৃত্বের কারণে এই ভাঙন সৃষ্টি হয়। সামনে জোট করলে নেতৃত্বের কারণে কি আবার ভাঙনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র এক্সপেরিয়েন্স থেকে আমি তো আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি সৈয়দ বর্তমান যে পীর সাহেব উনার আব্বাকেও আমি দেখেছি বা আমরা তখন ছাত্র সংগঠনের দায়িত্বশীল ছিলাম ঢাকায়। পাশাপাশি আমি তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব যখন ছিলেন আমাদের আমির, তখন কিন্তু আমি মূলত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম। এই সুবাদে মহিউদ্দিন খান সাহেব, মুফতি আমিনী সাহেব সবার সুবত বা সবার কাছে আমরা দেখেছি বাংলাদেশের শাসনতন্ত্র আন্দোলন গঠনের প্রক্রিয়া, তারপরে আপনার ঐক্যজোট গঠনের প্রক্রিয়া, পরবর্তী পরিস্থিতি। তো আপনি যে প্রশ্নটা করছেন খুব কঠিন প্রশ্ন। এটা তো নেতৃবৃন্দ এটা উপলব্ধি করতে হবে যে আর কত দরকার। আমরা কি চাই? জি, এই মেসেজটা কিন্তু জনগণকে দিতে হবে। তো এটা যদি জি, উনারা ভাঙ্গনের কথা বলছেন, আমি মনে করি যে জোট একক কোনো নেতৃত্বে যদি হয় তাহলে এটা ভাঙবে। জোট করতে হবে এমনভাবে যে আপনার যার যে দলের কর্মসূচি যার যে অবস্থানে রেখে, যার যে দলের পরিধি যার যে অবস্থানে রেখে জাতীয় ভিত্তিক শুধুমাত্র একটা নির্বাচনী ঐক্য হতে পারে। এবং সেই ঐক্যটা কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে যে আমরা এই জোট, আমরা শুধু নির্বাচন কেন্দ্রিক জোট, আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি, আমরা এই ২০ টা কাজ করব। এই ব্যাপারে আমরা একমত। এই ব্যাপারে আমরা কেউ প্রধান নয়। আমরা সব যতগুলো এখানে আসবে আমরা সবাই এখানে আহ্বায়ক থাকবো। সবাই আমাদের সভাপতি থাকবো। সবাই মানে প্রত্যেক দল যাতে শক্ত অবস্থান থেকে ভূমিকা রাখে। আর এটাকে যদি আদর্শিক জোটে পরিণত করা হয় বা একটা সংগঠনের মতো রূপ দেওয়ানো হয়, তাহলে কিন্তু এটা আবার ভাঙনের মুখে পড়বে বলে আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ। আমি আমি মনে সেটা বলছি। আমি যেটা বলতে চাই, আমি দেখছি আমার ক্ষুদ্র সময়ে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে বিশাল ১৪ দলের একটা জোট ছিল। কিন্তু এখানে আলাদা কোনো নামে জোট হয় নাই। নেতৃত্ব বড় দল হিসেবে আওয়ামী লীগ দিছে। বিএনপির সাথেও জোট ছিল। ২০ দলের পর্যন্ত জোট হইছে। কিন্তু সেখানে আলাদা কোনো নাম দিতে হয় নাই। নাম না দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট চলছে। কিন্তু ইসলামী অঙ্গনে দেখা গেছে যে বিগত দিনে জোট হইছে। জোট হওয়ার কারণে আরেকটা নাম আরেকটা সংগঠন দান করা হইছে ইসলামী ঐক্য জোট। এভাবে কি সামনেও এরকম কিছু হতে যাচ্ছে কিনা? এই ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাইছিলাম আরকি। যদি হয় তাহলে এটা ভুল হবে। এটা হলে আমি মনে করি এটা ভুল হবে। এরকম কোন জোট করা যাবে না। এটা যে নামেই হোক কিন্তু এটা দলের কোন রূপরেখা দেওয়া যাবে না। এটা একটা ইসলামী এয়ারলাইন্স দিতে পারেন, ন্যায্য কমিটি দিতে পারেন বা যেকোনো একটা নাম দিতে পারেন। কিন্তু এটাকে
সংগঠনে রূপান্তরিত করা যাবে না। হ্যাঁ? যেমন জি, লিয়াজু কমিটি দিতে পারে সর্বদলীয় ইসলামী লিয়াজু কমিটি। হ্যাঁ? মানে জি, নামটায় যাতে সংগঠন না বোঝায়। এটা একটা এয়ারলাইন্স জি, বোঝায়। একটা ফ্রন্ট বোঝায় যে সবাই মিলে একত্রে আছে। এরকম নাম দিয়ে কাজ করা এবং বেসিক পয়েন্টে আমরা নির্বাচন কেন্দ্রিক ৩০০ টা আসন আছে। ৩০০ আসনে ধরেন এখানেও কিন্তু স্যাক্রিফাইস এর বিষয় আছে। এখন আমি যদি মনে করি আমি জি, খেলাফত মন্ত্রী, আমি সুসংগঠিত, আমার এখানে ৪০ জনের সংখ্যা অনেক বেশি। আমাকে ৩০০ আসনের মাঝে ২০০ আসন দিয়ে দিতে হবে। জামাত ইসলামী মনে করে আমরা ৩ বার ক্ষমতায় দ্বারকার প্রান্তে ছিলাম। আমাদেরকে ৩০০ র মাঝে ২৫০ দিতে হবে। চরমুনার পীর সাহেব বলেন আমার সারা দেশে মুরিদ আছে। আমাকে ৩০০ আসনের মধ্যে ২৫০ আসন দিতে হবে। তাহলে কিন্তু আবার সমস্যা হবে। এখানে কিন্তু নেতৃবৃন্দের স্যাক্রিফাইস, দূরদর্শিতা এবং সহনশীলতার কাজ করা দরকার এবং একটা ফর্মুলা আবিষ্কার করা দরকার। কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা দরকার যে আমরা এই কাজগুলো করব। এর বাইরে যার কাজ যার প্ল্যাটফর্ম এ করা উচিত বলে আমি মনে করি। জনগণের বিশ্বাস অর্জন করার জন্য ইসলামী এই দলগুলার দিকে, জোটের দিকে জনগণকে আকৃষ্ট করার জন্য এই বিষয়গুলো কিন্তু আ জাতীয় নেতৃবৃন্দদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার। এবং যখন জনগণ দেখবে যে একটা শক্তিশালী জোট হইছে এবং ভাঙ্গনের কোনো সম্ভাবনা নাই এবং বিএনপির মতো বড় একটা দলকে পাল্লা দেওয়ার মতো শক্তিশালী একটা জোট হইছে, তখন কিন্তু আমরা জনগণকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারবো। ৯০% মুসলমান বাংলাদেশে সবাই চায় কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। কিন্তু মানুষ মনে করে যে আমার ভোটটা যেন পচে না যায়। সেজন্য অন্যদিকে দিয়ে দেয়। তো এই পচার সম্ভাবনা মুক্ত রেখে আমরা ঐক্যবদ্ধ আছি। মানুষের কিন্তু এখনো পর্যন্ত আলেম ওলামা ইসলামী দলগুলার প্রতি বিশ্বাস আছে। কিন্তু আমরা এই বিশ্বাসের জায়গাটাকে শক্তভাবে ধারণ করতে পারি না। এজন্য আপনি আমাদের তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে কি পরামর্শ দিবেন? আমি এখানে কয়েকটা বিষয় চিন্তা করেছি। একটা বিষয় হচ্ছে যে আমাদের সব আবেগ কিন্তু অনলাইনে দেওয়ার নয়। আমরা ছোটখাটো একটা বিষয় হলেই কিন্তু অনেক সময় আমরা আমাদের মতো কইরা হ্যাঁ, আমার ওয়ালে আমি লিখতে পারি। এটা আমার স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতাটা যদি অন্যকে কষ্ট দেয়, আঘাত দেয়, ইসলাম কিন্তু সেই দায়িত্বটা আপনাকে দেয় নাই। সেই অনুমোদনটা কিন্তু দেয় না। দেয় নাই। এজন্য এই না, জিনিসটা আমার কর্মীরা খেয়াল করতে হবে যে আমার আচরণে, আমার কথায়, আমার লেখায় যাতে অপর ভাই কষ্ট না পায়। হ্যাঁ, ঠিক আছে। ইসলামী সংগঠন করে এক ভাই ধরেন আমি আব্দুল করিম ভাই ভুল করেছি। আমাকে তো আপনি পার্সোনালি ডেকে চা খাওয়ায় বলতে পারেন যে, "করিম ভাই আপনার এই কথাটা এইভাবে না বললে এইভাবে বললে ভালো হতো বা এই কাজটা এরকম সুন্দর না।" এই দৃষ্টিভঙ্গিটা পোষণ করা উচিত সর্বাগ্রে। তাহলে ঐক্যের প্রক্রিয়া আরো আগাবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশে যারা তাফসীর করেন, ওয়াজ মাহফিল করে আলেম ওলামা যারা আছেন, যারা বক্তা আমি মনে করি প্রত্যেক দলেরই কিছু না কিছু বক্তা আছে। উনাদেরকেও লাগামটাকে একটু আটকিয়ে দেওয়া উচিত দলের পক্ষ থেকে। যে আপনারা ঐক্য বিনষ্ট হয়, আদর্শ বিনষ্ট হয় এবং জাতীয় ঐক্যে বিঘ্ন ঘটে এমন কোন বক্তব্য, এমন কোন কথা ওয়াজ মাহফিলে না বলা। কারণ ওয়াজ মাহফিলে কিন্তু সব জনগণ মানুষ থাকে, সাধারণ মানুষ থাকে বেশি। এই সাধারণ মানুষের জি, কাছে যখন এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে বক্তব্য দেয়, একজন ইসলামী সংগঠনের লোক উইঠা যদি জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, চরমুনার পীরের বিরুদ্ধে দালাল বলে বক্তব্য দেয়, এই যে কথাগুলো, এই কথাগুলো আপত্তিকর এবং পারস্পরিক সম্মতি নষ্ট করে। এবং আমাদেরকে অনেকে মনে করে মৌদুদি এই কি মানে অনেকে অনেক বক্তব্য দেয় আরকি। এগুলো আসলে জি, উম কষ্টকর এবং এগুলা দৃষ্টিকটু। আমি মনে করি ঐক্যটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে গেলে মাঠ লেভেলের লোকজন কিন্তু নেতাদেরকে প্রেশারে কিক করতে হবে। অর্থাৎ মাঠ লেভেলের নেতা কর্মীরা সজাগ থাকতে হবে। আপনারা এবার যদি কোন কারণে ঐক্য নষ্ট হয়, যার কারণে নষ্ট হবে আপনাদেরকে ডাকা হবে ওপেন আপনারা বক্তব্য দিতে হবে। কি কারণে এগুলো সমস্যা হয়েছে। আর আমরা অনৈক্য দেখতে চাই না, আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না। আর বক্তাদের প্রতি আমার আপনার মাধ্যমে সবিনয় আবেদন। ভাইয়েরা আপনারা কোরআনের কাজ করেন। কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন। কিন্তু কোরআন তো কখনো আপনার একজনের গীবত গাওয়ার সুযোগ দেয় না। গীবত তো জি, আপনারাই ওয়াজ করেন নিজের গোশত ভক্ষণ করা। তাহলে আপনারা প্রকাশ্যে কাজগুলো করেন। আপনারা এগুলো থেকে আল্লাহর হস্তে যারা করেন বা মনে আসে রাগে করেন, ক্রোধে করেন বা হিংসার থেকে অনেকে করতে পারেন। এগুলো থেকে যদি পরেজ হন তাহলে আপনারা দীর্ঘদিন যাবৎ যে ওয়াজ নসিহত করে মৃত্যুর পরে তো আপনারাই ওয়াজ করেন যে আল্লাহ পাক মানুষের কর্ম নিয়ে জিজ্ঞাসা করবেন। আপনি বক্তা ছিলেন, আপনি আলেম ছিলেন, আপনি মুফতি ছিলেন। আপনার কর্মগুলার তো হিসাব দিতে হবে যার যার দায়িত্বের অবস্থান থেকে। তা আমি সবাইকে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যারা কর্মীরা আছি মাঠে ময়দানে আমরা যাতে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধটা বাড়াই, পারস্পরিক সহনশীলতা বাড়াই। আমরা যেন মনে করি যে আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই। এটা যদি ইসলামী আন্দোলন করে ফেলে আমার কাজটা
সে আদায় করে ফেললো। আমি তাকে সহযোগিতা করি। এটা যদি খেলাফত মজলিসের মাধ্যমে হয়ে যায়, আমরা অন্য সংগঠনের যারা আমরা মনে করি যে এটা যেন আমরা তাদেরকে সহযোগিতা করি বা আমরা মনে করি যেন যে আমার দায়িত্বটা খেলাফত মজলিস আদায় করে ফেলছে। আমরা যদি মনে করেন জামাত ইসলামীর ভাইয়েরা সংখ্যায় বেশি আছেন, অফিস আদালতের লোকজন আছে, উনারা যদি আদর্শিক বা ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কর্মসূচিগুলো যদি করেন, কাজগুলো, দায়িত্বগুলো আদায় করেন, আমরা মনে করি যে উনাকে সহযোগিতা করা দরকার, উনারা এই কাজটা করছেন। আর বক্তা ভাইদের উদ্দেশ্যে আমার এটাই আবার আবেদন আপনাদের মাধ্যমে অনুরোধ যে আমরা কখনো এমন ওয়াজ করব না, এমন কথা বলব না, যে কথায় ফাসাদ সৃষ্টি হয়, যে কথায় আমাদের মধ্যে কাদা চোরাচুরি বাড়ে, যে কথায় আমাদের ঐক্য সংহতির দিকে না গিয়ে বিনষ্টর দিকে যায়। আল্লাহর হস্তে আমরা প্রত্যেক দলের নেতৃবৃন্দরা ও স্ব দলের যারা মাঠ লেভেলে ওয়াজ নসিহত করেন, বক্তব্য দেন, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন। এটা আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই। অনুরোধ করতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আ আজকে আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো কোনো বিষয়ে আপনাকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আ শুধু দর্শক আমাদের সাথে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ আপনাকে আব্দুল করিম সাহেব। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।